মুসলামুসি করবে, আবার যাবে 20 বছরের জন্য। কিন্তু তো এইটার দিনও এরকম শেষ হয়ে যাবে, একসময় নতুন দিন আসবে। বলেছেন যে সরকার গণভোট না মানলে সরকারও তারা মানবেন না, এমন একটি বক্তব্য এসেছেন। 8 মাস আলোচনা হলো ঐকমত্য কমিশনে। প্রথম প্রশ্নটি হলো, ঐকমত্য কমিশনে আসলে কি আলোচনা হলো, কিসে ঐকমত্য হলো? এখনো তো সেই সংকটের তিমিরেই আমরা রয়ে গেছি। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, এটা একটু আমি ডিটেলে বলতে চাই। জি, ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রায় 133টা অধ্যাদেশ হয়েছিল। সেই 133টা অধ্যাদেশের মধ্যে বেশ কিছু পরবর্তী সংসদ যখন শুরু হয়েছে প্রথম অধিবেশনে নিয়ম অনুযায়ী এগুলো রেটিফাই করা হয়েছে, তারা গ্রহণ করছে। আবার কয়েকটা গ্রহণ করে নাই। ঠিক আছে, আচ্ছা, অধ্যাদেশের নিয়মটা কি? আমাদের এখানে একজন সংসদ সদস্য আছেন, উনি এটা আমার চেয়ে আরো ভালো বুঝবেন, আরো ভালো ডিটেইলে বুঝাইতে পারবেন। এখন অধ্যাদেশের কথাটা কি, যদি অধ্যাদেশ কোনো একটা রেটিফাই না হয় এটা আপনি হয়ে যাবে, তাহলে ওটার কোনো কার্যকারিতা থাকে? থাকে না তো। যেমন ধরেন আপনার ওই বিচার বিভাগ সংক্রান্ত একটা অধ্যাদেশ ছিল, বিচার বিভাগীয় সচিবালয় করবে, স্বাধীন সচিবালয় দেখেছি, যে এটা এখানে আপনার সংসদে গৃহীত না হলো, সঙ্গে সঙ্গে ওটা তো কাজ শুরু হয়ে গেছিল। কিন্তু ওটা কি এখন কাজ চলে? চলে না তো। ওটা কি বাদ হয়ে গেছে। যা যা কাজ হয়েছে ওইগুলোর উপর নির্ভর করে কিছু করা যাবে? কথাটা খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন। কিন্তু করা যাবে না তো, যাবে না। আচ্ছা ফাইন, এখানে থামি, আবার একটু পিছনে যাই। আপনি এই যে গণভোটটা করছেন, এটা একটা অধ্যাদেশের মাধ্যমে করছেন। গণভোটের যে আইনটা করছেন, এটা গণভোট তো আমাদের এখানে ছিল না। সংবিধানে ছিল, আওয়ামী লীগ সরকার এসে সংবিধানের মাধ্যমে ওটা বাতিল করে দিচ্ছে, সংশোধনী বাতিল করে দিচ্ছে। আচ্ছা, তাহলে গণভোট আমাদের ছিল না, ওটা আগে ছিল সংবিধানের একটা পার্ট, বাতিল মানে, তাহলে ওটা সাংবিধানিক কোনো ব্যাপার ছিল না। তো এখন ওইটাকে কি আপনি সাংবিধানিক একটা বিষয় কি অধ্যাদেশের মাধ্যমে কি আনা যায়? যায় না কেন সেটা আমি বলি। অধ্যাদেশের মাধ্যমে আপনি যা যা কায়েম করবেন, যা যা আইন করবেন, সেগুলো যেহেতু সংসদের সিম্পল মেজরিটি দিয়ে পাশ করাইতে হয়, সাধারণ আইন, যেটা সাধারণ মানে 151 জন দিয়ে পাশ করাইতে হয়, তাহলে সেখানে ওইগুলোই করা যাবে যেগুলো নাকি 151 দিয়ে পাশ করানো যায়। গণভোট তো 151 দিয়ে পাশ করানো যায় না। গণভোট সংবিধানে ঢুকাইতে হইলে 2/3 মেজরিটি লাগে। তাহলে একটা অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট যে জারি করা, এটাই তো বেআইনি কাজ। সেই বেআইনি আদেশের মাধ্যমে আপনি একটা গণভোট করছেন। গণভোটের প্রশ্ন কি ছিল, বিষয় কি নাসি, এই আলোচনায় গেলে আরো লম্বা আলাপ, ওই আলোচনা যদি পরে সময় পাই পরে যাবো। আমি গেলে আইনগত বৈধতাটুকু বলতেছি। কাজেই তাহলে আপনার গণভোট ইটসেলফ অবৈধ। এবং যখন গণভোট হয় তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আমলে, তখনই আপনাদের এখানে বসে আমি বহুবার একাধিকবার বলছি এটা অবৈধ কাজ হইতেছে, এটা একটা আইনগতভাবে অবৈধ কাজ হচ্ছে। তারা গাইড জোরে করছে, করার পর ধরলাম ঠিক আছে, ধরলাম অবৈধ না, কিন্তু পরে যখন 1 মাসের মধ্যে যখন পরবর্তী সংসদে আইন হলো না, তখন এটা বাদ হয়ে জিনিসের মাধ্যমে যেটা আসছে সেটা কায়েম করার জন্য মাথা খারাপ হয়ে গেছে কেন আপনার? এর কারণটা কি? এটা তো আমি বুঝি না। আমি বুঝি না ভাই, আমি মূর্খ মানুষ। বলা হচ্ছে যে জনগণ যে রায় দিল, সেই গণ রায়ের কি হবে? জনগণ কি রায় দিছে এটাও আবার আমি বলি, এই রায় তো ভাই ফালতু রায়। ফালতু রায় মানে কি বলি আপনাকে, জনগণ না বুঝে দিচ্ছি, জনগণের কাছে গাইড জুড়ে নেওয়া হয়েছে। জনগণের কাছে গাইড অনেকটা, আমি মনে করি জনগণকে ব্ল্যাকমেল করে এই রায় নেওয়া হয়েছে। বিএনপি যেটি বলেছেন যে প্রতারণার মাধ্যমে ব্ল্যাকমেল করে দিচ্ছে। তো এটা হয় না কি রে ভাই? 4টা প্রশ্ন আপনাকে হ্যাঁ অথবা নাতে বলতে হবে। 4টা প্রশ্ন কেমনি কেউ সম্ভব? 4 প্রশ্নের এক উত্তর হয়? আমি আবার সেই এক্সাম্পলটা দিই আপনাকে। এই এক্সাম্পলটা আপনাদের এখানে মনে হয় দিচ্ছিলাম কিনা একবার। ধরেন আমি খুব ক্ষুধার্ত, আমি আপনাকে বললাম ভাই আমার একটু খাবার দেন, অথবা এক জায়গায় যাই একটা রেস্টুরেন্টে গেলাম, যে বললাম আমার একটু খাবার দেন, আমি খুব ক্ষুধার্ত। তারা আমাকে এটা দিল কি ভাই একটা প্যাকেজ আছে আমাদের, প্যাকেজটার মধ্যে কি আছে? ব্রেড আছে, বাটার আছে, এগ আছে, জুস আছে, তার সঙ্গে এরকম 1 পেগ হুইস্কিও আছে, দিয়ে বলতেছেন এই হলো প্যাকেজ,
খাইলে আপনাকে সবগুলি খাইতে হবে, না খাইলে আপনি একটাও খাইতে পারবেন না। ভাই আমি কি করব বুঝুন তো আপনি আমারে? আমার পেটে কিন্তু ক্ষুধা, আবার মাথায় হলো ইসলাম, আমি করবোটা কি? আমি যদি সবগুলি খাই তাহলে আমি আমার ধর্ম যাবে, আর যদি একটাও না খাই আমি ক্ষুধায় থাকবো। এখন আপনি আমার ক্ষুধাটাকে ব্ল্যাকমেল করে আপনি বলছেন তুমি, আমি আমি আপনাকে বলছিলাম কিনা যাই না, আমি কিন্তু গণভোটে ভোট দিছি। এখানে অনেকগুলি বিষয় আছে যেটা আমার পছন্দ। যেমন একটা বিষয় আমি বলি, এটা আবার বিএনপি চায় না, কিন্তু বিএনপির এমপি আছে তার সামনে বলি বিএনপি চায় না, কিন্তু আমি চাই। ওইটা কি জানেন? ওই যে উচ্চ কক্ষ এবং আনুপাতিক হারে উচ্চ কক্ষ, এটা আমি চাই, আমার এটা পছন্দ হয়েছে। হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের এটা মধ্যে এটা মারছি। মারার পর দেখি আরো যেগুলি আছে, যেমন ধরেন আপনার সাংবিধানিক এইগুলি মানে গঠন করা, পিএসসি গঠন, অমুক গঠন, তমুক গঠন, এগুলির ব্যাপারে যে বিএনপি প্রত্যেকটাতে বিএনপি দিছে, তো ওটা তো আমি চাই না। সরকার গঠন করবে বিএনপি, আর আপনার দুদক হবে মানে বিরোধী দলের ইচ্ছা মতো, এটা তো আমি চাই না। তো আমি না মানবো, এখন তো কি করবো? আমি না তো একটা সিল দিছি, তো একটা জন্য হাতে দিছি, একটা জন্য নাতে দিছি, আরো দুইটা আমি পড়ি না, কোনো দেওয়ার তো জায়গা নাই সিল। তাহলে আমার ভোটটা কি হয়েছে? বাতিল হয়েছে। যে বুঝবে সেই 4 প্রশ্ন পড়া ভোটটাকে বাতিল করে দিয়ে আসবে, সিরা ফেলা দিয়ে আসবে। এটার মধ্যে একসঙ্গে 4 প্রশ্নের প্যাকেজ হয় না রে ভাই, হয় না। 2 প্রশ্নেরই হয় না, 2 প্রশ্নেরই হয় না। তো কিন্তু এই যে অভ্যুত্থানের এটা পক্ষে পুরাটাই জনগণকে বাধ্য করা হয়েছে। এখন আমার একটা জায়গায় আপত্তি আছে, বিএনপির উপর একটা জায়গায় রাগও আছে। কেন বিএনপি তখন দৃঢ় অবস্থান হ্যাঁ, নিল না? আমার রাগটা কোথায় বলি, যে বিএনপি তো এরা তো ভোট দিতে বলছে, তারেক রহমান সাহেব কিন্তু অনেকবার বলে নাই, কিছু চুপচাপ ছিল। শেষ দিকে গিয়ে রংপুরে জনসভা, ওনাকে দিয়ে বিএনপি বলাইছে, বিএনপি ওনাকে দিয়ে বলাইছে, আপনি বলেন। সে একবার বলছে, আমার কথা হলো ভাই আপনারা মানে ভাই চাপের মুখে স্বীকার করছেন, আপনি এই ভদ্রলোককে যে কথাগুলি বলেন কেন? এবং খালেদা আপনার তারেক রহমান কথা আর একবারও বলে নাই, কিন্তু উনাকে দিয়ে একবার আপনার বলালেন কেন? এবং আমি শিওর উনি এই সমস্ত সিনিয়র লিডারদের চাপে পেরে বলছে, উনি এটা মনের থেকে বলে নাই, বলতে পারে না। বিএনপি কিভাবে বলবে? বিএনপির 31 দফা আছে না? বিএনপি একদিকে 31 দফা নিয়ে একদম গ্রামে গঞ্জে যাচ্ছে, গ্রামে গঞ্জে মানুষকে বোঝাচ্ছে, ওয়ার্কশপ করতেছে। সেই ওয়ার্কশপে লন্ডন থেকে তারেক রহমান সাহেব যুক্ত হচ্ছে, যে 31 দফারে যারা সারা দেশে ঘুরতেছে, তার বিপরীতে তারা এটা নিয়ে কেমনে করে বলে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি বিএনপি যেটি বলছে যে তারা যেটা স্বাক্ষর করেছেন সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করতে চান, মানে হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায় যেটি স্বাক্ষর করেছেন, আপনার মনে আছে যে তো একদম ছাতা মাথায় দিয়ে সব দলের নেতারা যেটা করলেন, সেটিকে তারা মানেন। কিন্তু যেটি জুলাই আদেশ বাস্তবায়ন আদেশ যেটি দিলেন রাষ্ট্রপতি, যেটার উপরে যার ভিত্তিতে গণভোটের আয়োজন করা হলো, এই জায়গায় তাদের দ্বিমত আছে আদেশের ক্ষেত্রে। এই আদেশ এবং সনদ দুটি আসলে ভিন্ন পন্থা কিনা, ভিন্ন বিষয় কেনা। গণভোটটাই ঠিক হয় নাই। ওই যে সিগনেচার করছে যেটা, ওটা আমাদের, ওটা তো আগেই বলছে, আগেই তো ইউনূস সাহেব বলছে যে বিভিন্ন দলের কাছে দিব আমরা, যেগুলো হুবহু মিলা যাবে সেগুলো বাস্তবায়ন করে, যেগুলো সবাই একমত হবে সেগুলো বাস্তবায়ন হবে, আর যেগুলো সবাই একমত না হবে সেগুলো যার যার মতো থাকবে। তাই যদি থাকে তাহলে সে একসঙ্গে দুটো দিল কেমন করে? আপনি আমার বুঝান যে 300 আপনার যে উচ্চ কক্ষ, তারপরে সাংবিধানিক ইগুলো, এটা কেমন করে দেয়? সে এটা তো মিলে না রে ভাই, ওটা তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। যেটার মধ্যে তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, সেই ব্যাপারে আপনি জনগণের মতামত নেন কিভাবে? আপনি তো জনগণকে বিএনপির সামনে মুখোমুখি দাঁড় করে দিলেন। উচিত ছিল কি, যেগুলির ব্যাপারে একমত হয়েছে সেগুলোর উপর ভোট নেওয়া, সেগুলোর উপর আপনি দিতে পারেন। আপনার প্রশ্নটা এরকম হতে পারতো যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সমস্ত রাজনৈতিক দল মিলে যে 48টা বিষয়ে একমত হয়েছে, সেগুলোর ব্যাপারে আপনাদেরকে হা বলবেন না না বলবেন, এটা হলো ঠিক আছে। অথবা তো সংসদে নির্বাচিত সংসদকে এই ক্ষমতা দেওয়া হোক, এরকম। এটা ভাই ইউনূস সাহেব হয়েছেন কি, যে আমি তো চলে যাবো, যাওয়ার সময় এমন এক আওলা বাজায় দিয়ে যাবো, এই পেজগি খুলতে খুলতে যাবো 5 বছর, নিজেরা মারামারি করবো, আর লোকে বলবো যে হারে এরা মারামারি করতেছে, তাহলে তো ইউনূসই ভালো আছে। জুলাই আদেশ বাস্তবায়ন যেটি, তারও তো 180 দিনের একটা সময়সীমা আছে, আপনি জানেন যে ওই সময়সীমা কে নির্ধারণ করেছে? কেউ মানছে? ওই সময়সীমা কি বিএনপি মানছে?
অটো পাস থেকে হয়ে যাবো। আরে কোথাকার কোন আলী রিয়াজ আসে বিদেশ থেকে আশা করে যে এটা মানতে হবে না, অটো আলী রিয়াজ কই ভাই, আলী রিয়াজ কই, আনেন না তারা, কই সে? প্রশ্ন হচ্ছে এখন কি হবে? বিএনপি যেভাবে চাইবে সেভাবেই সংবিধান সংশোধন হবে, আর সংশোধন কমিটিতে যদি বিরোধী দল না যায় তাহলে সেটি কি একতরফা হবে কিনা, গ্রহণযোগ্যতা কতটা থাকবে? বিএনপি যেভাবে চাইবে সেভাবে সংবিধান সংশোধন হবে না। জাতীয় সংসদের 2/3 সদস্য যেভাবে চাইবে সেভাবে সংবিধান সংশোধন হবে। ইয়েস, আপনি হিসাবটা এভাবে করেন। এটা কি বিএনপি তার বসে পল্টন অফিসে বসে সিদ্ধান্ত নেবে নাকি? ওই সংসদে বসে সিদ্ধান্ত নেবে। সদস্য তো তাদেরই। হ্যাঁ, এখন ওইখানে তারা একটা কমিটি করছে। এই কমিটি করা কিন্তু ম্যান্ডেটরি না। এই কমিটিতে বিরোধী দলকে তারা 5 জনকে ডাকছে, ওটাও কিন্তু ম্যান্ডেটরি না। তারা ডাকছিল তাদের সদিচ্ছা। যে সংশোধনটা হবে, এই সংশোধনটা যদি জনগণের পছন্দ না হয়, জনগণের তো পদ্ধতি আছেই, 5 বছর করে বিএনপিকে আসতে দেবো না ক্ষমতায়। বিএনপি যদি আমার স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করে, বিএনপিকে আমরা ছেড়ে দেবো নাকি? 5 বছর আসতে দেবো না। হিসাব তো সিম্পল ভাই। এখন সংখ্যাগরিষ্ঠতা পাইছে বিএনপি, সংবিধান সংশোধনের উপর জামাতের হিসাব অনুযায়ী এটা হইলো হলো না। সিস্টেমটা বোঝার চেষ্টা করেন। আপনি তো সিস্টেমে আসবেন নাকি? আপনি কেমন করে আসবেন? আপনি যদি মনে করেন যে সংবিধানটা এইভাবে সংবিধানের ক্ষেত্রে তো একটা ঐক্যমত্য হওয়া উচিত। ঐক্যমত্য নিয়ে তো হতেই হবে, এটা ম্যান্ডেটরি না। 2/3 ঐক্যমত্য হইলেই হবে। তারপরেও ওনাদের তো ডাকছে, ওনারা যায় না কেন ওখানে? তারা তো সংস্কার ওনারা বলতে এটা আমরা মানিই না, সংস্কার পরিষদ ছাড়া মানেন না। সংস্কার পরিষদ তো কোথায় করবে? কিসের ধরেন আমি একটা কথা বলি আপনাকে, আজকে দেখেন এই দিনটাই কিন্তু শেষ দিন না, এটা মাথায় রাখেন কিন্তু ভাই। আওয়ামী লীগ কিন্তু অনেক কিছু বলছিল, আওয়ামী লীগ যেগুলো বলছিল ওইগুলো টিকতেছে। আওয়ামী লীগ কি ভাবছিল টিকবে না? এই মাত্র 1 বছর পরে 2 বছর পরে আওয়ামী লীগ ভাবছিল? ভাবে নাই তো, টিকে না তো এখন। তো এইটার দিনও এরকম শেষ হয়ে যাবে একসময়, নতুন দিন আসবে। নতুন দিনে প্রশ্ন হবে না যে তুমি যে সংবিধান সংস্কার পরিষদটা করলা, এটা কই পেলা? বলবো যে আমি এটা গণভোটের মাধ্যমে পাইছি। তো গণভোটে কি ছিল যে আমি সংবিধান সংস্কার পরিষদ করব? ছিল না তো। তুমি কই পেলা? আলী রিয়াজ সাহেব দিয়ে গেছে, আদেশে পেয়েছি। আলী রিয়াজ সাহেব কোন আদেশের মাধ্যমে পাইছো তুমি? ওই আদেশটা কোথেকে আসছে? রাষ্ট্রপতিকে এই ধরনের আদেশ জারি, রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে পড়ে? রাষ্ট্রপতির ক্ষমতা আছে যেন আদেশ দেওয়ার নাই। তাহলে তুমি তো পাইলেটা কই? যখন প্রশ্ন করবে কেউ, যদি এটা নিয়ে কেউ সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট যখন জিজ্ঞাসা, সুপ্রিম কোর্ট কিন্তু আপনাকে চেনে না, সে কাগজ চিনে। কাগজ দেখান, নথিপত্র দেখান, আইন দেখান, সংবিধান দেখান, আপনি পাইলেট কই? এবং বিএনপি যে সময় সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেব না, আমি তো এখনো মনে করি এটা একটা অতীব বুদ্ধিমত্তা সম্পন্ন সিদ্ধান্ত। হুজুগে গুলো তো হবে না, কতগুলি নাবালক আর কতগুলি অথর্ব লোকের সিদ্ধান্ত হয়ে গেল। এত সোজা না রে ভাই এই জিনিসটা। কামাল ভাই, সংকটের কি সমাধান হচ্ছে কিনা এটা একটি বিষয়। আমি বিএনপিকে না, আমি জামাত ইসলাম আসলে কতদিন চলবে? আমি জামাত ইসলামকে অনুরোধ করব, এটাই আমি এই বিষয়ে শেষ করে বলে রাখি। আমি জামাত ইসলামকে অনুরোধ করব যে এমন কাজ করেন না, এমন হাউকাউ করেন না, এমন বিশৃঙ্খলা উশৃঙ্খলতা করেন না, যেটা করলে পরে যাদেরকে এত কষ্ট করে তারাইছি তারা আবার এসে পড়ে। এটা একটু মাথায় রাখতে বলবো আমি জামাতকে। তারা আসলে কিন্তু বিএনপি বেশি কিছু হবে না, যা হবার তাড়াতাড়ি হবে। বিএনপি তো ভাই 213টা পায়, নাহলে 20টা কম পাবো। কিন্তু আপনি তো ভাই ওই 77 তো ধরলাম পুরাটাই আপনাদের, কারণ উইলিয়াম সিবি তো আপনারই সিট। ওই 77 থেকে 7-এ নামতে পারে যদি তারা এসে পড়ে। এটা মাথায় রেখেন ভাই। এটা জামাতের প্রতি আমার একটা পরামর্শ, যে এমন হাউকাউ হুদাই করেন না, যেটা করলে পরে তারা এসে পড়ে। তাহলে জামাতের যে অবস্থান, দৃঢ়তা আমরা যেটা দেখতে পাই, সেটা আসলে কি পুরোটাই কি রাজনৈতিক নাকি আর্টিফিশিয়াল? জামাতের লক্ষ্য এখন একটাই, সিম্পলি একটা লক্ষ্য জামাতের, সেটা হলো অন্তত পক্ষে আগামী 2031 সালের নির্বাচন যেটা হবে তো একটা নির্বাচন, 5 বছর পরে, সেই নির্বাচনে যেন আওয়ামী লীগ না আসে। তাদের এই একটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য, বাদ বাকি লক্ষ্য যেগুলো আছে এগুলি এমনি। তাতে তাদের লাভ কি? আপনার লাভটা বলি আপনাকে,
বাংলাদেশে একটা সিস্টেম আছে, ওরা যেটা বিশ্বাস করে যেভাবে, এটা সাধারণ একটা ধারণা। যিনি ক্ষমতায় যে থাকেন সাধারণত ক্ষমতায় যারা থাকে তারা জনপ্রিয়তা হারায়, যারা বিরোধী দলে থাকে তারা পরে বা ইলেকশন যদি ফেয়ার হয় তাহলে তারা ইলেক্টেড হয়। এই যে সিস্টেমটা, এই যে একটা ধারণা, এই যে একটা প্রচলিত ধারা, এই ধারাকে জামাতও বিশ্বাস করে। জামাত মনে করে যে যদি 2031 পর্যন্ত থাকতে পারি আমরা, এবং যদি ওই ইলেকশনে আওয়ামী লীগ না আসে তাহলে আমরা বোধহয় নির্বাচিত হইতেও পারি। তারা এইবারই বিশ্বাস করছিল, এবারে চলে যাবে, হ্যাঁ। আরেকটা বিশ্বাস তাদের থাকতে পারে, হয়তো এই আশায় তারা এটা করতেছে। আর যদি আওয়ামী লীগ আসে ওই ছাগলের 3 নম্বর বাচ্চা হবে। ভোট সুষ্ঠু হওয়ার জন্য যে প্রয়োজনীয় সংস্কার দরকার, সেটি আসলে এই যে সংস্কার প্রস্তাবের বিষয়, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপনি জানেন সেখানে নোট অফ ডিসেন্ট আছে এবং সেটিও কিন্তু ফয়সালা হয়নি। শুনেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা আমি বলি, এটা নিয়ে বিএনপি তো গত এখন মানে আপনার 2014 থেকে শুরু করে বাস্তবতাটা এমন যে বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সিদ্ধান্ত নেয়, সেটি তো তাদের বিএনপি যদি মতোই তত্ত্বাবধায়ক করে সরে নিবে। আসে তাহলে এটা বিএনপি তো আত্মঘাতী হবে। তত্ত্বাবধায়ক সরবে না, কিন্তু পদ্ধতিটা যদি তাদের মতো পদ্ধতি করে হয়, এটা তাদের আর আমাদের নাইতে পাই কিছু। পদ্ধতিটা যদি ভালো না হয়, দেখেন তত্ত্বাবধায়ক সরকার এটা তো আইনগতভাবে তো উচ্চ আদালতের মাধ্যমে তো এটা আসছে, এখন এটা সংসদে পাশ হইতে হবে। এখন যদি এখন আবার ওই আগের মতোই করে, যে কে এম হাসান কিনা একবার নাটক করছিল যে আমার লোককে বসামো তোমার লোককে বাদ দেবো, এই যে সিস্টেমটা যদি তারা আবার ওই নাটকটা করে, ভাই 2006 সালেও কিন্তু তারা চিন্তা করছিল এর মধ্যে কেউ বুঝবে না, একজন লোক তো বাকি নাই বুঝার, সবাই তো বুঝছে। ফল কি হয়েছে, যে একটা ফলটা অনিয়ম হয়েছে, হয়েছে, হ্যাঁ। এই মুসরা মুসরির ফল এরকমই হয়, মুসরা মুসরির ফল এরকমই হয়। এর আগে কি দেখেন, 91 থেকে 96 একটা অবাধ নির্বাচন হয়েছে, বিএনপি করতে দিছে, আরেক দল আসছে, আবার 2001 তারা চলে গেছে, আবার ওনারা আসছে, তাহলে 5 বছর ক্ষমতার বাইরে থাকে। আর ওই মুসরামুসি করার কারণে 2006 থেকে শুরু করে 26 পর্যন্ত তারা 20 বছর ক্ষমতার বাইরে ছিল। ওই মুসরামুসি করবে, আবার যাবে 20 বছরের জন্য। কিন্তু কাজে বিএনপির আমার মনে হয় না সাথে এবার একটু শিক্ষা যোগ হবে। করে আপনাকে জানতে চাই যে এই পর্যন্ত এই 5 মাসে বিএনপি সরকার যে নিয়োগগুলো দিয়েছে বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন, সেখানে আসলে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গ্রহণযোগ্যতার দিক কতটা বিবেচনায় নিয়েছে? আপনি কোন কোন নিয়োগ কথা বলছিলাম জানি না, যেগুলোই দিয়েছে, ধরেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হোক, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এগুলো সংস্থা শুনে এগুলো হোক, একটা নীতিমালার মাধ্যমে করা উচিত। একটা নতুন যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে না, তারা সবসময় চেষ্টা করে যে কি পয়েন্টগুলোতে তাদের লোক বসানোর জন্য, তা নাহলে তো সে কাজ করতে পারবে না। তো স্বাভাবিকভাবে এটা হয়, এটা সারা দুনিয়াতে হয়, আমেরিকাতে হয়, এরকমই হয়। কিন্তু নর্মালি একটা নীতিমালা থাকা উচিত এবং সেই নীতিমালার মাধ্যমেই আনা উচিত। তো বিএনপিও কিছু ভুলভ্রান্তি করছে, কিছু কিছু ভালো কাজও করছে। আমার বিবেচনায় বিএনপি এখানে যে মারাত্মক কোনো মানে ব্লান্ডার করে ফেলাইছে, মহা অন্যায় করে ফেলাইছে এরকম না। বিএনপি যারা মন্ত্রী হয়েছেন তারা মোটামুটি ভালো কাজ করছেন, 2-1টা তো ব্লান্ডার হয়েছে, 2-1 তো বেপরোয়া আচরণ করতেই আছেন, এটা তো আমরা দেখতেছি, অন্তত 2-3 জনের কথা তো বলাই যায়। তো এটাও বিএনপির উচিত হবে, উনি যে 180 দিনের একটা ঘোষণা করছেন, আরেক মাস দেখি আমরা 6 মাস পরে উনি কি করেন এটাও দেখতে চাই। উনাকে তো ওনার যারা ক্যাবিনেটের মেম্বার যারা আছেন তারা তো তারেক রহমানকে ফলো করে না, এটা হলো আরেকটা ট্র্যাজেডি। তারেক রহমান যে কাজগুলি করতে চান, ওনার যে ভদ্রতা, ওনার যে সৌজন্যতা, ওনার যে কালচার, ওনার যে বিভিন্ন রকম মানে পদক্ষেপ, যেগুলো উনি এক্সাম্পল তৈরি করতে চান, সেই এক্সাম্পল তো উনি তৈরি করতে চান ওনার ক্যাবিনেটের মেম্বারদের জন্য। ওনার ক্যাবিনেটের মেম্বাররা তো ওনার এক্সাম্পল ফলো করে না। কেন করে না? তারা তাহলে মনে করে তারেক রহমান কিছু বুঝে না, অথবা তারা মনে করে এই ফলো না করলে কি হবে, সে তো ভদ্রলোক, সে তো আমার প্রতি কোনো অ্যাকশনে যাবে না, এরকম মনে করে। তো আমার ধারণা 6 মাসের মধ্যে উনি বুঝাই দিবেন যে না, উনি কিছু মনে করে, উনি গড় যায় কম কিন্তু বর্ষায় বেশি। প্রশ্ন হচ্ছে যে যে পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশেষ উন্নতি না হওয়া দুটিই হতে পারে, সেই পরিবর্তনের জায়গায় মানুষের আশার জায়গায় হতাশাটা বাড়ছে। কোন সরকারি যাত্রা? এই বিএনপি সরকারের যাত্রা আমরা আগের অংশটা বাড়িলাম, সবাই বলছিল যে নির্বাচিত সরকার আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বিএনপি সরকারের যাত্রাটা হলো 5 বছরের যাত্রা। কিন্তু তো আমরা আরো অনেক কিছু দেখলে খুশি হইতাম,
হয়তো আমাদের প্রত্যাশা সবটা মিটে নাই, কিন্তু 5 মাসেই এসে কিন্তু আপনি চট করে বলে দিতে পারবেন না যে আমি হতাশ হয়ে গেছি। কিছু কিছু জায়গায় তো তারা কিছু ভালো কাজ করছে অথবা চেষ্টা করছে, 5 মাসে তো কিছু আপনি দেখবেন না। 6 মাসে যে নিয়ে তারেক রহমান সাহেব দেখতে চেয়েছেন, আমরা 5 মাসে দেখতে পারবো। উনি তো ভেতর থেকে দেখবেন, আমরা তো বাইরে থেকে দেখবো। এখন আমাদের কিছু কিছু ব্যাপার আছে, যেমন সাধারণ মানুষের বলি, যেমন আওয়ামী লীগ সরকারের পর, আওয়ামী লীগ তো একটা খুব খারাপ সরকার ছিল, এটা তো সবাই জানে, সবাই মানে, না মানলে তারা বিদায় করলো কেন? তারা তো জনগণই বিদায় করছে। তো আওয়ামী লীগ সরকারের পর এসে নিয়ে আসলো ইউনূস সরকার, তারা কি খুব ভালো করতে পারছিল? না। বলেন আপনি। আওয়ামী লীগের সেখানে সময় আরো বাক স্বাধীনতা অস্থিরতা ছিল না, বেড়েছিল, হ্যাঁ। কিন্তু সে সময় ছিল। আওয়ামী লীগের সময় জবরদখল হইতো, কিন্তু সে সময় হয় নাই। হয়েছে, বলেন আপনি। মব হয়েছে, মব মানুষের- হয় নাই। মব আওয়ামী লীগের সময় গুম হইতো, ওনারা মব করছে। গুম তো লুকায় চুকায় করে, এটা তো প্রকাশ্যে করছে। কিন্তু মব কি এখন বন্ধ হয়েছে? আচ্ছা, মব এখন কমছে, বাট মব বন্ধ হয় নাই। এখন এই জায়গাটা হলো কি, দেখেন বিএনপি যেটা করতেছে, বিএনপিও কিন্তু ওই ধারাবাহিকতার মধ্যে আছে। ওই এইগুলি যেমন বিএনপির অনেকগুলি কাজ যেটা আমি পার্সোনালি পছন্দ করি না। যেমন ধরেন ওনারা এই যে জুলাই সনদ মনদ দিয়ে মোটামুটি কালক্ষেপণ করতেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে। আপনি তো 2টা অধিবেশন শেষ হয়ে গেল আপনারা কিন্তু আগের সিস্টেমেই চলতেছেন। কতগুলো জিনিস আপনারা বন্ধ করছেন। এই যে বিচার বিভাগের যে আপনার আলাদা সচিবালয়, ওইটা ওই গভর্নমেন্ট করছিল, ওটা আপনি বাতিল করে দিলেন। যে কি বলে আমি এটা ভালো কিছু করবো, এর চেয়ে ভালো। ভালো কিছু করবেন তো করেন না কে? না করে আপনি যেটা বাতিল করে দিলেন, তখন কোনটা থাকলো? হাসিনাটা থাকলো। আগের বিচার system বিভাগ নিয়ে হাসিনা যা করছিল ওটা রাখছেন আপনি। তো বিচার বিভাগ নিয়ে ভাই হাসিনার পরে অন্তর্বর্তীকালীন সরকার কিছু তো ভালো করছিল, ওটা আপনি বাদ দিলেন কেন? দুদক নিয়ে দেখেন, দুদক আপনি কি করলেন? আইসে নিয়ে কয়েকদিন পরে দুদকের সবাই একসঙ্গে পদত্যাগ করলো। পদত্যাগ করে বুঝাই গেল, তারা বলার পদত্যাগ করার সময় যে কথাটা বললো, ওখান থেকে বুঝাই গেল যে সরকার চাইছে আপনি পদত্যাগ করেন, করছেন। আপনি দুদক গঠন করেন না কেন? 5টা মাস তো চলে গেছে, আপনি 5 মাসে দুদকের কমিশন করতে পারেন না। কি কারণে পারেন না? লোক পাচ্ছেন না। তো লোক পাচ্ছেন না, তো ওগুলি বিদায় করলেন কেন? ওগুলি কি হাসিনা আমলের? হাসিনা আমলের না, বিদায় করলেন কেন? এইগুলো কিন্তু বেসিক পয়েন্ট। আপনার কিছু মন্ত্রী, কিছু প্রতিমন্ত্রী বেপরোয়া আচরণ করতেছে, এবং সেই আচরণের মাধ্যমে বদনামটা কিন্তু হচ্ছে তারেক রহমানের বা বিএনপি সরকারের। হ্যাঁ, বিএনপি গভর্নমেন্ট। আমি তারেক রহমানই বলবো, কারণ আমরা ওনার দিকে তাকাই থাকি। বদনাম হচ্ছে ওনার, সুবিধা নিচ্ছে আরেকজন। তো এই লোকগুলি আপনি বিদায় করেন না কেন? অ্যাকশন নেন না কেন? এই সমস্ত প্রশ্ন জনগণের আছে। জনগণ হয়তো কিছু উচ্চারণ করে, কিছু উচ্চারণ করে না। 6 মাস যাওয়ার পর উচ্চারণ করা শুরু করে দিবে, কারণ 6 মাস সময়টা কিন্তু উনি নিছেন। তো আমরা 1 মাস দেখি না আরো। আমি চট করে এখনই বলবো না আজকে আমি মাঠে নামবো, ভাইঙ্গা ফেলামো, কেটে ফেলামো, এইটা ভাই এখনই না, আর একটু সময় দেন। কিন্তু আমলাতন্ত্র তো রয়ে গেছে, যেটি আমলাতন্ত্র রয়ে গেছে। আমি আমলাতন্ত্র সময়টা কথা বলি, দেখেন সাইদ হোসেন সেলিম ভাই বললেন কতগুলো যে জিনিস আছে, তারেক রহমানকে এগুলো বুঝতে হবে। আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে আপনি এগুলো ভাই সিদ্ধান্ত নেন। ওনার যে প্রিন্সিপাল সেক্রেটারি এবিএম সাত্তার সাহেব, উনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বলে নাই যে 8 জন উপদেষ্টার বিষয়ে গোয়েন্দা রিপোর্ট আমার কাছে আছে, এবং এই 8 জন দুর্নীতিপরায়ণ, বলে নাই? সে প্রকাশ্যে বলেছে। প্রকাশ্যে বলেছেন, জি। তো সেই দুর্নীতি রিপোর্ট কইতে ওনার কাছে, নাকি মাল খেয়াই করে দিয়েছে? আমি তখন না, বলবো স্বরাষ্ট্রমন্ত্রী মাল খাইছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তো আমি বলেছেন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী আলাপ, আমি এটা বলি। আমি তো ওনার সম্বন্ধে বলবো। আমি একজন পাবলিক হিসেবে আমার অভিযোগ, আপনি মাল খাইছেন, মাল খেয়ে চুপ হয়ে গেছেন। তখন নয় আপনি বলেন নাই ভয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার আমার ধরে ফেলায়। এখন তো আপনি তখন ছিলেন অবসরপ্রাপ্ত, এখন তো আপনি দায়িত্বপ্রাপ্ত লোক। এখন কেন আপনি প্রাইম মিনিস্টার কাছে দিচ্ছেন না যে এই দেখেন তালিকা, এই দেখেন গোয়েন্দা রিপোর্ট, এই লোকগুলি দুর্নীতিবাজ? দুর্নীতি করার অর্থটা কি? কার টাকা নিছে? জনগণের। আমার টাকা নিছে, আপনার টাকা নিছে। তা আপনার টাকা তারা নিয়ে চুরি করছে, আর আপনি সরকার করছেন আপনার টাকাকে পাহারা দেওয়ার জন্য। তা আপনারা জানেন চোরকে, ধরেন না কে? তাহলে হয় আগেরটা হাওয়ার উপরে পারছেন, অথবা মাল খাইছেন, যে কোনো একটা করছেন, খাই আপনি ঠান্ডা হয়ে গেছেন। যদি হাওয়ার উপরে বেড়ে থাকেন, তাহলে এই হাওয়াবাজি যারা করে তাদের এই পদে থাকা উচিত না। আর যদি মাল খেয়ে থাকেন, তাহলে আপনার জেলে থাকা উচিত। হিসাব সহজ ভাই, তাহলে নিয়ে বসে রাখছেন, আপনি বানাইছেন ক্যাবিনেট সেক্রেটারি,
তারেক রহমান কাজটা ঠিক করেন নাই। জি, মাসুদুল ভাই, আজ আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাদত সেলিম ভাই, আপনি শুনছিলেন যে দুর্নীতি দমনের ক্ষেত্রে বিএনপি আমাদের মুখ্য সচিব কি কাউকে ছাড় দিতে চায়? অত্যন্ত সজ্জন ব্যক্তি, এখানে খাওয়া খাওয়াই কোনো ব্যাপার না। তিনি যেটা বলেছেন আমিও সেটা বলতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের, স্বরাষ্ট্রমন্ত্রী তো সংসদে বলেছেন যে আমি সেটাই বলতেছি, সংসদ মানে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো উপদেষ্টা আছে যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে এবং প্রকাশ্য অভিযোগ আছে আমরা জানি, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাগুলো বলেছেন যে এটা মানে তদন্ত করে ব্যবস্থা করা হবে। আমি নিজেও তো আপনার এই যে নৌপরিবহন উপদেষ্টা যে আছেন আপনার ব্রিগেডিয়ার শাখাওয়াত, আমি খবর নিচ্ছি তার দুর্নীতির ইতিহাস খুঁজে পেলে ইনশাল্লাহ অবশ্যই তার বিরুদ্ধে মামলা করব। তারপরে সরকারও মামলা করবে তার বিরুদ্ধে। আর অন্যান্য উপদেষ্টা আছেন যারা মানে বিভিন্ন ধরনের এই যে জুলাই জাদুঘর নিয়ে কথাবার্তা উঠছে, এগুলো নিয়ে আমরা অবশ্যই আমরা দেখব। এটা তো মানে একটু সময় লাগে। আপনি দেখেন বাংলাদেশে যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনার মধ্যেই একটু দেরি হয়ে যায় এই মামলা মোকদ্দমাগুলো করতে। আমাদের মুখ্য সচিবের এখানে কোনো দোষ নাই, তিনি সরকারের একটা অংশ। তিনি যেটা বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেই কথাটাকে অবশ্যই আপনার সমর্থন করেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বশীল জায়গায়, যিনি এই কাজ করার জন্য দায়িত্ববান, সেই দায়িত্বশীল জায়গা থেকে তিনি বলেছেন যে এই সরকারের আমলে যে অনিয়মগুলো হয়েছে, অনিয়মগুলোতে আমরা চোখে দেখছি অনেকগুলো অনিয়ম, এই অনিয়মগুলো বিচার করা হবে। দেখেন ক্লাস স্কুলের ছেলেগুলো যে ডিসিএসপি চেঞ্জ করে, তারপরে আপনার ওই যে কর্পোরেশন, আমরা যেটা কল্পনা করি নাই, বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরের আপনার এই যে মহাপরিচালকদেরকে নিয়োগ করার ব্যাপারে এই যে ছাত্ররা বা ছাত্র আন্দোলন নেতারা যে চাপ সৃষ্টি করেছে এবং সেখানে যেরকম কথাবার্তা আকাশে বাতাসে ছড়ায়, সেটা ভয়াবহ ব্যাপার। সেখান থেকে প্রশাসনকে সরিয়ে এনে দুর্নীতি মুক্ত একটা প্রশাসন করাটা অত্যন্ত কঠিন ব্যাপার, বাট তারেক রহমান সাহেবের জন্য এটা অত্যন্ত সহজ ব্যাপার। কারণ তিনি ওনার 17 বছরের যে নির্বাচনের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি ইতিমধ্যেই আলোচনা শেষ করতে চাই। আজ আপনাদের বিশেষ করে শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রী বসেছিলেন যারা যুগপৎ আন্দোলন, সেখানে আসলে উনি কি বার্তা দিয়েছেন? আমরা এটি দিয়ে আসলে এই শরিকদের সাথে বা আজকে দীর্ঘদিন পরে, এটা উনি অনেক আগেই উনি বসতে চেয়েছেন, আমাদেরকেও বলেছেন যে আসলে সময় করে একদিন বসতে হবে। তো আজকে বসেছেন একটা সুন্দর পরিবেশে। আমাদের যারা আন্দোলনে বিশেষ করে 22 সালের 30শে ডিসেম্বর থেকে যখন আমাদের যুগপৎ আন্দোলন শুরু হয়, আমরা 22টা জোট, 12টা জোট এবং দল, প্রায় 40টি রাজনৈতিক দল আমরা যুগপৎ আন্দোলন ছিলাম। আজকে 41টা রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছেন, 40টা উপস্থিত হয়েছেন, 4-5 জন নেতা বক্তব্য রেখেছেন। জমিয়ত ইসলাম এবং আপনার আসম আব্দুর রব, উনি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ, উনি আসেন নাই, অন্যরা এসেছেন, 4-5 জন বক্তব্য রেখেছেন, ধন্যবাদ জানিয়েছেন। তারেক রহমান সাহেবও একসাথে পথ চলার অঙ্গীকার করেছেন এবং 70 বছরের আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন আপনারাই তো আমার সঙ্গী, আপনারাই তো আমার সহযাত্রী, আপনাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে চলবো। আমি তো গুপ্তদেরকে নিয়ে চলবো না, আমি তো স্বৈরাচারকে নিয়ে চলবো না, আমরা আপনাদেরকে নিয়ে চলবো। তো প্রত্যেকে সন্তুষ্ট এবং প্রত্যেকে আলাপ আলোচনা করেছে, এবং ভবিষ্যতেও একসাথে আপনার দেশ সেবা করা, আপনার রাষ্ট্র পরিচালনা করা ইত্যাদি ব্যাপারে শরিকদেরও আগ্রহ আছে, বিএনপিরও আগ্রহ আছে। আজকে মোটামুটি সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা মিলন মেলা হয়েছে আমাদের অনেক দিন পরে। জি।